ওকে। আচ্ছা, ভয়েস তো ক্লিয়ার আছে না মাইক্রোফোনের? ক্লিয়ার আছে আশা করি। এখানে তো দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, এটা করো। এখানে বলছে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ঘনকের ভর 25 কেজি, এরূপ 5টি ঘনককে একটির উপর আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করা হলো। অন্যদিকে অনুরূপ আরো 5টি ব্লককে ভূমিতে পাশাপাশি রেখে সংযুক্ত করে স্তম্ভটিকে খাড়া করা হলো। আচ্ছা, তো এই এইটা হচ্ছে আমাদের এরকম। এইখানে একটার উপর একটা ব্লক বা ইট রেখে এখানে এই যে 5টা স্তম্ভ, মানে এই 5টা ব্লক দিয়ে একটা স্তম্ভ এখানে তৈরি করা হয়েছে একটার উপর আর একটাকে রেখে। আর আমাদের দ্বিতীয় ক্ষেত্রে এখানে মাটিতে একটার একটার পাশে আরেকটাকে রাখা হয়েছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তো আমাদের প্রথম ক্ষেত্রে একটার উপর আরেকটাকে রেখে এরকম 5টা ব্লক দিয়ে একটা স্তম্ভ এখানে তৈরি করা হয়েছে। আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে মাটিতে 5টা ব্লক রাখা হয়েছে। তারপরে এই 5টা এখানে ব্লককে একবারে ধরে এই ব্লকটাকে এই খাড়া করানো হয়েছে আর কি। এই ব্লকটাকে আমরা যদি খাড়া করাই তাহলে এইরকম হবে 2, 3, 4, 5। এটা বুঝছো এই প্রশ্নটা? হুম। Sí, ওকে। তো এখন বলছে স্তম্ভের চূড়া থেকে একটি পাথর টুকরো পড়ে গেলে এটি কত বেগে ভূমিতে আঘাত করবে। আচ্ছা, তাহলে এইটার একটার একটার বাহু যদি হয় ওই 50 সেন্টিমিটার, মানে একটার এই দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার করে, তাহলে এখানে 5টা আছে। তাহলে এখানে এইচ হবে কত? এইচ হবে 5 × 0.5, অর্থাৎ 2.5 মিটার। তো 2.5 মিটার উচ্চ একটা স্থান থেকে কোন একটা বস্তু পড়ে গেলে সেটার বেগ এই যে আমরা এটা কোন সূত্র দিয়ে বের করবো? এটা আছে এটা। তো এখানে সবকিছুই দেয়া আছে। এটা একদমই সহজ একটা ম্যাথ। এখানে অ্যান্সার আসবে 7। ওকে। এরপরে এখন এখানে বলছে যে স্তম্ভ তৈরির কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য। এইটা হচ্ছে আমাদের প্রথম, এইটা হচ্ছে এখানে দ্বিতীয়। তাহলে কোন উপায়টা অধিক গ্রহণযোগ্য এটা আমাদের বের করতে হবে। তো এইটা বের করার ক্ষেত্রে আমরা দেখব যে কোন ক্ষেত্রে কাজ কম হয় অথবা কোন ক্ষেত্রে কাজ বেশি হয়। যেই ক্ষেত্রে কাজ কম হবে ওই ক্ষেত্রে আমাদের কম শক্তি প্রয়োগ করা লাগবে আর কি, তাহলে ওইটা অধিক গ্রহণযোগ্য হবে। তো আমরা এটা বের করি। আচ্ছা, এখন এখানে এই প্রথম ক্ষেত্রে এই চিন্তা করো, আমরা এই টাইপের একটা ম্যাথ একদিন আমরা করছিলাম যে এই একটা ইটের উপর আর একটা ইট রাখলে ওইটা আমাদের কিভাবে কাজ করে। আচ্ছা, এইটা আমরা এখানে দেখছিলাম যে যখন এখানে ভূমিতে একটা ইট ছিল তখন তার ভারকেন্দ্র ছিল একটা ইটের মাঝখানে। তাহলে আমরা যদি এখানে প্রথম ক্ষেত্রে এটা এই চিন্তা করি, এখানে প্রথম ক্ষেত্রে আমাদের ভারকেন্দ্র এখানে কোথায় ছিল? এই যে একটা বাহুর দৈর্ঘ্য যদি 0.5 হয় তাহলে 0.5-এর অর্ধেক ডিস্টেন্সে ছিল তার এই ভারকেন্দ্র, মানে 0.25। আর যখন এই 5টা ব্লক যখন এখানে সাজানো হবে তখন এখানে ভরকেন্দ্র কোথায় হবে? এই এই 5টা ব্লকের দৈর্ঘ্যের মাঝখানে, অর্থাৎ এই জায়গাতে। তাহলে H2 হবে
2.5 / 2, অর্থাৎ 1.25। তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ এইচ ড্যাশ, এটা হবে 1.25 - 25 মানে 1 মিটার, এটা বুঝছো? হুম। ওকে। তাহলে এইখান থেকে কাজ, এই যে এখানে কি হবে, W1 mg/h ড্যাশ। তাহলে এখানে একটার ভর এই যে কত, একটার ভর হচ্ছে 25 কেজি। তাহলে পাঁচটা, 5 × 25, এটা হচ্ছে মোট ভর, তারপর 9.8, আর এখানে ভার কিন্তু সরণ তো দেখলাম 1 মিটার। তাহলে এটা হয় 1225 জুল। আচ্ছা, এখন আমরা যদি এই যে এখন এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি এটা দেখি, আচ্ছা এখন খেয়াল করো, এখানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে এই পুরো এই এই জিনিসটার ভারকেন্দ্র কিন্তু এইটার একদম এখানে মাঝ বরাবর। তাহলে এই এই ডিস্টেন্স টুকুতে আমাদের এই দ্বিতীয় ক্ষেত্রে এখানে কিন্তু ভারকেন্দ্র আছে। তাহলে আমরা এটা যদি H1 ড্যাশ ধরি, তাহলে এখানে আমাদের দ্বিতীয় ক্ষেত্র ভারকেন্দ্র আছে কিন্তু এই যে এটার বাহুর দৈর্ঘ্যের অর্ধেক ডিস্টেন্সে, এটা হচ্ছে 0.25। আর H2 ড্যাশ এটা এখন কোথায় আছে, এটাকে পুরোটাকে খাড়া, আমরা যদি খাড়া করি তাহলে এটারও ভারকেন্দ্র এইখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে 2.5 / 2, 1.25। তাহলে এখন এখানে ভারকেন্দ্রের সরণকে আমরা যদি H ডাবল ড্যাশ দ্বারা আমরা যদি লিখি, তাহলে এটা হবে 1 মিটার, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ সেমই হবে, কারণ এম তো সেম, 125 এটা হচ্ছে 1225 জুল। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে দুই ক্ষেত্রেই কাজ সেম হচ্ছে। তাহলে আমরা কোন প্রক্রিয়াটাকে এখানে অধিক গ্রহণযোগ্য এখানে ধরে নিব? এখানে আসলে এটার আমাদের অ্যান্সার হইতো যে যেখানে কাজ কম লাগবে ওইটা অধিক গ্রহণযোগ্য, বাট যেহেতু কাজ সেম হয়েছে, এখানে আমাদের বইয়ে অ্যান্সারটা লিখছে যে একটার উপর আরেকটাকে রাখতে আমাদের একটু বেশি কষ্ট করা লাগবে আর কি। মানে আমাদের প্রথম ক্ষেত্রে একটার উপর আরেকটাকে, একটা 25 কেজির ভর একটার উপর আরেকটাকে তুলে রাখতে একটু বেশি এখানে কষ্ট হবে। আর আমরা যদি এখানে মাটিতেই পরপর 5টা ব্লক সাজায় রেখে তারপর ওইটাকে একবারে যদি তুলি, তাহলে আমাদের সেই ক্ষেত্রে একটু কম শক্তি ব্যয় হবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এখানে একটু কম শক্তি লাগবে হচ্ছে এখানে দ্বিতীয় ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের মানে দৈনন্দিন জীবনের মানে এক্সপিরিয়েন্স থেকে আর কি, বাট ম্যাথমেটিক্যালি তো এটা হয় না, কারণ ম্যাথমেটিক্যালি আমাদের দুই ক্ষেত্রেই সমান কাজ লাগতেছে। তো ম্যাথমেটিক্যালি এটা অ্যান্সার হওয়া উচিত যে এখানে দুই ক্ষেত্রেই সমান কাজ লাগবে। সো এটা কোনোটাই সুইটেবল না আর কি, বাট আমাদের বাস্তব জীবনের যেটা হয় নর্মালি যে একটার উপর আরেকটাকে নিয়ে 5বার রাখার চেয়ে 5টাকে মাটিতে রেখে একবারে তুলতে কম শক্তি লাগবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয়টা সুইটেবল। আচ্ছা, এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড যে 17-এর প্রশ্ন। আমি যেগুলো বললাম এগুলা টেস্ট পেপারে অথবা গাইডেও এই প্রশ্নটা তো পেয়ে যাবা, ওই বাংলা লেখাগুলা এইখানে দেখবো। আচ্ছা আচ্ছা, এইটা কি, এর যে অ্যান্সার এটা কি এখানে আছে কোথাও?
আচ্ছা, এটা তুমি গাইড থেকে এটা দেখে নিও, আমি যেগুলো বললাম আর বুঝতে পারলে ক্লাস শেষে এগুলা নোটের মধ্যে লিখে রাখি। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার, ব্যাস দেওয়া। এগুলো সহজ, এটা পারবা, কারণ আমরা এই টাইপের হুবহু ম্যাথ এখানে করছি আগে। এখানে আমাদের প্রথম পাম্প দ্বারা পানি এখানে তোলা হয়েছে অর্ধেক, তাহলে mgh, এম কি হবে, এই টোটাল পানির এই ভরের অর্ধেক, এম তো পাই আর স্কোয়ার এইচ, মানে ভি ইন্টু রো 1000, তারপর এম হবে তার অর্ধেক জি, আর যেহেতু অর্ধেক পানি এখানে তোলা হয়েছে, এইচ কি হবে বলো তো? এইচ কি হবে বলো? তাড়াতাড়ি বলুন, এত টাইম নেওয়া যাবে না তো এখন। H/4। হ্যাঁ, তো এটা এটা করবা, এটা একদমই সহজ একটা ম্যাথ। ওকে। আচ্ছা, তো এখন আমাদের এই টাইপের ম্যাথ গুলা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আর কি, আমরা এই করি নাই এগুলা। তো আজকে এটা করলে তো আমাদের এটা মোটামুটি শেষ হবে আর কি, ওকে। এখন এখানে বলছে 2 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার সুতার সাহায্যে ও বিন্দু থেকে স্বাধীনভাবে দুলতে দেওয়া হলো। এখানে ঘর্ষণ এবং বায়ুজনিত বাধা অগ্রাহ্য করো, জি এর মান দেওয়া। আচ্ছা, এটা একটু আঁকাই। এটা হচ্ছে আমাদের ও বিন্দু, ও বিন্দু থেকে এটা হচ্ছে সি, তারপর এটা হচ্ছে এ, তারপরে এটা হচ্ছে বি, আর এই যে সি বিন্দু এবং এই বি বিন্দুর মধ্যবর্তী যে উচ্চতা এটা দেওয়া 3.75 মিটার। আর এই যে এই টোটাল যে কোণ, এটা দেওয়া 60 ডিগ্রি। আচ্ছা, দাঁড়াও দেখি এখানে আরো কোনো ইনফরমেশন কি আছে। না, আর এখানে জি দেওয়া 10। ওকে, এই টাইপের একটা ম্যাথ আসার চান্স কিন্তু আছে। এটা আমাদের মেইনলি চ্যাপ্টার 8 এর কনসেপ্ট থেকে এটা আসে। আচ্ছা, এখন আমাদের এইখানে যেটা মনে রাখতে হবে, দেখো ও বি, ও এ এবং ও সি, এই তিনটে কিন্তু সুতা, মানে একটা সুতা আমরা যদি এইভাবে একটা সুতার মাধ্যমে একটা এখানে বস্তু আছে, তো এই বস্তুটা এইভাবে এখানে দুলতেছে, এটা হচ্ছে সরল স্পন্দনের গতি, আমরা এটা চ্যাপ্টার 8-এ পড়ছিলাম। তো একবার এই বস্তুটা এখানে দোল খেয়ে ধরো যে ও বিন্দু থেকে এ বিন্দুতে আসছে, আর একবার এখানে বি তে আসছে, তাহলে এইখানে আমরা এই যে এ এবং বি বিন্দুটাকে বলবো বিস্তার, এবং এখানে বিস্তারে গেলে কিন্তু বেগ হয়ে যায় 0। আর সি বিন্দু, আচ্ছা এই যে সেকেন্ড চিত্রটাতে এখানে ও বিন্দু হচ্ছে আমাদের সাম্যাবস্থান, সাম্যাবস্থানে বেগ হচ্ছে সর্বোচ্চ, এবং দুই দিকের বিস্তার অবস্থানে বেগ হয়ে যাবে 0। আচ্ছা,
তো এখন এখানে চিত্রর ক্ষেত্রে যদিও এটা ক্লিয়ারলি বোঝা যাবে না, এখন আমি যদি এখানে পি দেই তাহলে এইটা যদি 10 মিটার হয়, এইটাও সুতা, এইটাও সুতা, এইটাও হবে 10 মিটার, আমাদের এইটাও হবে 10 মিটার, কারণ এই তিনটা কিন্তু সেম সুতাই, এটা বুঝছো? হুম তাহলে এই ক্ষেত্রে এই যে ও সি, ও বি এবং ও এ, এই তিনটার ডিস্টেন্স অবশ্যই সেম হবে, কারণ এরা একই সুতাই কিন্তু নির্দেশ করে। আচ্ছা, তো আমাদের এটা মাথায় রাখতে হবে অবশ্যই। আচ্ছা, এখন বলছে যে এখানে দোলন অবস্থায় এ বিন্দুতে সুতার টান নির্ণয় করো। আচ্ছা, এ বিন্দুতে, ওকে, আচ্ছা ধরো এখানে এই চিত্রটা একটু, এই যে এই 3.75টা, এটা হচ্ছে বি, তাহলে আমরা এখানে 3.75টা একটু এদিকে আঁকাই। তাহলে এখানে আমাদের এই যে বি এবং সি এর মধ্যবর্তী যেটা ডিস্টেন্স, এইটা হচ্ছে আমাদের 3.75 মিটার। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখানে ক নম্বরে বলছে এ বিন্দুতে সুতার টান। তো আমরা এই যে নিউটনের বলবিদ্যা বা ভেক্টর যে কোনো একটা চ্যাপ্টারে আমরা পড়ছিলাম যে সুতার টান সবসময় একটা বস্তু যে বিন্দু থেকে ঝুলবে ওই বিন্দু থেকে ওই বিন্দুর দিকে কাজ করে, অর্থাৎ সুতার টান সবসময় ঝুলন বিন্দুর দিকেই কিন্তু কাজ করে। তাহলে এই বিন্দুটা কিন্তু এখানে আমাদের ঝুলতেছে ও বিন্দু থেকে, তাহলে এ বিন্দুতে যে যে সুতার টান এটা অবশ্যই কাজ করবে এ বিন্দু থেকে ও বরাবর, অর্থাৎ সুতার টান এখানে কাজ করবে এই দিকে। তো টানকে আমরা টি দ্বারা এখানে প্রকাশ করি। ওকে, আচ্ছা, এই এই চিত্রটা আমি এখানে একটু শর্টকাটে আঁকাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, আর এটা হচ্ছে সি পয়েন্টটা, তাহলে এই কোণটা ছিল আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে সুতার টান আমাদের এখানে কাজ করবে এ থেকে ও এর দিকে। আমি যদি ও এ রেখাটাকে একটু বর্ধিত করি একদম লম্ব বরাবর। আচ্ছা, এই কোণটা যদি থিটা হয়, এটা কত ডিগ্রি হবে বলো তো? এই এই থিটা কোণটা বলো। 60। হ্যাঁ, এটা হবে 60 ডিগ্রি। এটাতে জ্যামিতিতে এটাকে কি বলে? অনুরূপ কোণ না কি বলে? আচ্ছা, আমার এটা মনে নাই, কিন্তু এটা 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখানে আমাদের বস্তুটা আছে কিন্তু এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে যেহেতু বস্তুটা আছে তাহলে ওই বস্তুর উপর এম জি কাজ করবে এই দিকে। আচ্ছা, আর এ থেকে যে আমরা রেখাটা যে বর্ধিত করছি ওই বর্ধিত রেখা বরাবর এম জি এর কোন উপাংশটা কাজ করবে বলো তো? এই যে এই বর্ধিত রেখা বরাবর, বলো। এটা বুঝতেছে না? আচ্ছা, আমরা যদি এখানে নাম দিই এ,
পি বরাবর এমজি এর কোন উপাংশটা এখানে কাজ করবে? এমজি কস থিটা। হুম, তাহলে এটা হবে এমজি কস থিটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? আচ্ছা দেখো, এই বস্তুটা যখন এখানে দোল খাওয়ার সময় যখন এ বিন্দুতে আসবে, তখন কি এ বিন্দু থেকে তার এ ও বরাবর, বা আমরা যে এখানে এখানে পি আঁকছি একটা এক্সট্রা, এই বিন্দুর কি এ থেকে ও বরাবর বা এ থেকে পি বরাবর কোনো গতি আছে বা কোনো বেগ টেগ আছে? এ ও বা এ পি বরাবর কোনো না। গতি বা বেগ নাই। তাহলে গতি বা বেগ নাই, এটা কেন? কারণ এইদিকে দুই দিকের বলটা হবে সেম। এটা বুঝছো? তার মানে আমরা এখান থেকে কি বলতে পারবো? টি সমান হচ্ছে এমজি কস থিটা। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। তাহলে এম কত? এখানে 2 কেজি ভরের একটা বস্তু, এটা হচ্ছে 9.8, আর এটা হচ্ছে কস, না সরি, জি তো এখানে প্রশ্নে দেওয়া 10। তাহলে আমাদের এখানে 10ই ব্যবহার করতে হবে। cos 60, তাহলে cos 60 মান হাফ, 2 আর হাফ বাদ দিলে থাকে 10, তাহলে এটা হচ্ছে 10 নিউটন। ওকে। সি বিন্দুতে বস্তুর গতিশক্তি বি বিন্দু গতিশক্তি অপেক্ষা ভিন্ন হবে কি? প্রয়োজনীয় গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা দাঁড়াও, এটা একটু আমি একটা সাইডে লিখি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? টি সমান হচ্ছে এমজি কস থিটা। ওকে, এখন আমরা এখানে ক নম্বরটা এখানে খেয়াল করি। আচ্ছা দেখো, এইখানে এই বস্তুটা সাম্যাবস্থান হচ্ছে সি। তাহলে আমরা নর্মালি এখানে ধরে নিব যে এই বস্তুটা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করবে এবং তার একদিকের বিস্তার হচ্ছে এ, এবং আমাদের বিপরীত দিকের বিস্তারটা এখানে দেয়া নাই, আচ্ছা এটা থাক। তাহলে এখানে সি বিন্দুতে আমরা এখানে ধরে নিব যে এই বস্তুটার জন্য সি বিন্দুটা হচ্ছে ভূমি, এবং এ হচ্ছে তার জন্য সর্বোচ্চ যে উচ্চতা এটা। কারণ এ বিন্দুতে গিয়ে তার বেগ কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে সি বিন্দুটাকে এই বস্তুর জন্য ভূমি বিবেচনা এখানে করতে হবে। এই টাইপের ম্যাথ গুলোর জন্য, এই টাইপের আমরা আরো 2-3টা ম্যাথ সলভ করব। তাহলে এখানে সাম্যাবস্থানটাকে এই বিন্দুর জন্য ভূমি বিবেচনা করতে হবে, এবং তার যে বিস্তার অবস্থান ওইটাকে বিবেচনা করতে হবে তার জন্য সর্বোচ্চ উচ্চতা। এটা বুঝছো? হুম। ওকে। তাহলে এখানে বলছে সি বিন্দুতে গতিশক্তি বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্ন। আচ্ছা, তাহলে আমরা এ বিন্দুর যে উচ্চতা, এটা কিভাবে বের করব? হ্যাঁ, এটা তো এখানে করা যাবে। ওয়েট, ওকে। এখন আমরা এখানে এ বিন্দু বরাবর একটা লম্ব আঁকাই। আচ্ছা ধরো, এই চিত্র থেকে টি একটু এখানে মুছে দেই, কারণ টি আমাদের এই যে এই চিত্রটা থেকে বোঝা যাবে। ওকে, তো এখন আমরা যদি এখানে নামকরণ করি, এটা এম, এটা হচ্ছে এন, আর ও এ এটা কত? এই যে এখানে সুতার দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, তাহলে ও সিও এখানে 10 মিটার হবে, ও বিও 10 মিটার হবে, এবং ও এও কিন্তু 10 মিটারই হবে। তাহলে এটা 10 মিটার। আচ্ছা এখন এইখানে এই খেয়াল করো, আমাদের বলছে সি বিন্দুতে
গতিশক্তি এবং বি বিন্দুতে এখানে গতিশক্তি। আচ্ছা, আমরা ওই দিন তো এগুলো পড়ছিলাম, যদি সি বিন্দুকে এখানে ভূমি বিবেচনা করে নেই এবং এ বিন্দুকে আমরা ধরে নেব সর্বোচ্চ উচ্চতা, তাহলে এ বিন্দুতে আমরা যদি সর্বোচ্চ উচ্চতা এটাকে ধরে নিই, তাহলে এ বিন্দুতে অবশ্যই গতিশক্তি শূন্য এবং বিভব শক্তি সর্বোচ্চ। আর সি বিন্দুতে আমরা যদি এটাকে ভূমি ধরে নেই, তাহলে সি বিন্দুতে বিভব শক্তি শূন্য, কিন্তু এইখানে আমাদের মানে ভূমিতে নেমে আসার সময় তো বেগটা সর্বোচ্চ হয়, অথবা একটা সরল দোলকের ক্ষেত্রে তার সর্বোচ্চ বেগটা কোথায়, তার সাম্যাবস্থানে অর্থাৎ সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে হবে গতিশক্তি সর্বোচ্চ। এবং আমরা এটা খুবই ভালোভাবে পড়ছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি ইজ ইকুয়াল টু ভূমিতে গতিশক্তি। এটা মনে আছে না? আছে। ওকে, তাহলে আমরা যদি এ বিন্দুর যে উচ্চতা, তাহলে এখানে এ বিন্দুর যে হাইট এটা কত হবে, সি থেকে এন। ওকে, তাহলে এটা হবে এ বিন্দুর যে উচ্চতা ওইটা। তাহলে আমরা যদি এ বিন্দুর যে উচ্চতা এটা বের করে এ বিন্দুতে আমরা যদি বিভব শক্তি বের করতে পারি, তাহলে এ বিন্দুর বিভব শক্তি সমান এখানে কি হবে, সি বিন্দুর গতিশক্তি। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে আমরা যদি এখানে ত্রিভুজ ও এ এন, আমরা যদি এখানে চিন্তা করি, ও এ এন এর ক্ষেত্রে আমাদের দরকার ও এন, এই ডিস্টেন্সটুকু আমাদের দরকার। তাহলে আমরা পুরো ওসি থেকে যদি ও এন যদি বাদ দেই, তাহলে আমরা সি এন অর্থাৎ এ বিন্দুর যে উচ্চতা এটা এখানে পেয়ে যাব। আচ্ছা, ও এন হচ্ছে আমাদের 60 ডিগ্রি এখানে কোণের জন্য। ও এন এখানে কি হবে, ও এন হচ্ছে ভূমি, আর 10 মিটার অর্থাৎ ও এ এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখবো cos 60 সমান এটা কি হবে, ভূমি ডিভাইড বাই অতিভুজ অর্থাৎ ও এন ডিভাইড বাই ও এ। তাহলে আমাদের এখানে দরকার কি, ও এন, তাহলে cos 60 মানে হাফ, ও এ হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 5 মিটার। তাহলে ও থেকে এন এটা হচ্ছে 5 মিটার। আচ্ছা, তো ও থেকে এন যদি 5 মিটার হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সি এন এটা কি হবে 10 - 5 অর্থাৎ 5 মিটার। অতএব আমরা বলতে পারি যে এ বিন্দুর যে উচ্চতা H1 এটাকে দেই, তাহলে এটা হবে 5 মিটার। তাহলে এ বিন্দুতে তার যে বিভব শক্তি ইপি এটা কি হবে, mg/h1। এম হচ্ছে কত, 2, জি হচ্ছে 10, এইচ হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 100। 100 জুল। তাহলে এ এ বিন্দুতে বিভব শক্তি এখানে পাওয়া মানে সি বিন্দুতে তার এখানে গতিশক্তি পাওয়া। তাহলে সি বিন্দুতে গতিশক্তি হবে এইটার সমান। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, এখন এটা চাইলে অন্যভাবেও করতে পারো। আমাদের এখানে নর্মাল নিয়ম অনুযায়ী আমরা যদি এটা করতে চাই, তাহলে ভি² সমান ইউ² প্লাস 2 জি এইচ। তাহলে ইউ তো 0, 2 জি, এইচ কত, এইচ হচ্ছে এ থেকে সি এখানে পর্যন্ত হচ্ছে 5 মিটার, তাহলে এখানে আছে 100। তাহলে সি বিন্দুতে আমরা যদি এখানে গতিশক্তি বের করতে যাই, আচ্ছা এখানে তো 100 জুল না, এটা হচ্ছে আমাদের ভি² এর মান আর কি। তাহলে এখানে এটা কি হবে, হাফ এম ভি², হাফ এম হচ্ছে 2, আর ভি² এর মান হচ্ছে 100। তাও কিন্তু আমরা এখানে 100 জুলই পাবো সি বিন্দুতে এখানে গতিশক্তি। তুমি যদি এখন আমরা এটা দুই ভাবেই বের করতে পারি, যেহেতু সর্বোচ্চ যে উচ্চতা এটা জানা, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সমান সর্বনিম্ন যে উচ্চতা বা ভূমি ওইটাতে গতিশক্তি, এটা আমরা জানি। অথবা যেহেতু সর্বোচ্চ যে উচ্চতা এটা জানা, আমরা বেগ বের করে তারপরে ওইখানে গতিশক্তি বের করলে সেম জিনিসই আসবে। ওকে,
তো সব নিয়মই আমাদের এখানে মাথায় রাখতে হবে ক্রস চেক করার জন্য আর কি। তো ক্রস চেক এটা কি? এটা হচ্ছে যে তুমি দেখা যায় যে একটা ম্যাথের তুমি দুইটা নিয়ম জানো, তো এখানে তোমার হাতে সময় আছে, যেহেতু এগুলো সৃজনশীল, এগুলোতে ভুল করলে কিন্তু অনেক অনেক বেশি মার্ক চলে যাবে। তো একটু মানে ক্রস চেক করে দেখবা আর কি যে দুই নিয়মই অ্যান্সার সেম আসে কিনা। আর বিশেষ করে ম্যাথের যেগুলা এমসিকিউ আছে, যেমন যখন ম্যাট্রিক্স করবা, ম্যাট্রিক্সের, আচ্ছা আমরা তো এখন পর্যন্ত ম্যাট্রিক্স তো পড়ি নাই না? না, আচ্ছা, ম্যাট্রিক্স কি পারো এমনিতে? পারি, তবু উম, আচ্ছা, এই 2 দিন ম্যাট্রিক্স এর দেখো দিবা। আমাদের সবগুলা ক্যালকুলেশনে কিন্তু ক্যালকুলেটরে সলভ করা যায়। তো বিশেষ করে ম্যাট্রিক্স আমাদের এমনিতে এই পরীক্ষায় তো একটা আসবেই, এই বিপরীত ম্যাট্রিক্স অথবা ম্যাট্রিক্সের গুণগুলা করে আমাদের ক্যালকুলেটরে এটা অবশ্যই চেক করে দেখতে হবে যে অ্যান্সার হয়েছে কিনা। তারপর আবার সরলরেখা অথবা বৃত্ত করতে গেলে দেখবা যে অনেকগুলা এই সমীকরণ আসে, এই 3-4টা করে সমীকরণ, এগুলা সলভ করবা, করে তারপর ক্যালকুলেটর দিয়ে এগুলা চেক করে দেখা লাগে। ওকে, যাই হোক। তাহলে এখানে সি বিন্দুতে আমরা গতিশক্তি পেয়ে গেলাম। তাহলে আমাদের বি বিন্দুতে এখানে গতিশক্তি লাগবে। আচ্ছা, এখন বি বিন্দুর ক্ষেত্রে, আচ্ছা দেখো, আমরা যদি বি বিন্দুতে এখানে গতিশক্তি বের করতে চাই, তাহলে বি বিন্দুতে সেটা, বি বিন্দুতে আসতে আমাদের সর্বোচ্চ যে উচ্চতা, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার জন্য এখানে কতটুকু উচ্চতা এখানে ক্রস করতে হবে বলো তো? অর্থাৎ এ থেকে বি এর যেটা আমাদের ডিফারেন্স, অর্থাৎ এটা কত, এ থেকে বি বিন্দুর দূরত্ব, এই চিত্র দেখে বলো, এটা তো হচ্ছে এম এন। তাহলে এম এন এইখানে কি হবে? সিএন থেকে সিএম আমরা যদি বিয়োগ করি তাহলে এম এন পাওয়া যায়। তাহলে সি থেকে এন, এই ডিস্টেন্সটা তো আমরা একটু আগে এখানে বের করলাম, সি থেকে এন হচ্ছে 5 মিটার। আর সি থেকে এম এটা আমাদের প্রশ্নেই এটা দেয়া আছে 3.75 মিটার। তাহলে এম এন এটা হয় 5 - 3.75, অর্থাৎ 1.25। এখন এই ডিসটেন্সটা আমাদের কেন দরকার? কারণ এখানে আমাদের বি বিন্দুতে বেগ লাগবে। তাহলে এ থেকে বি তে আসতে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করবে আমাদের তো এটা বের করতে হবে। তাহলে এ থেকে বি বিন্দুর এখানে দূরত্ব হচ্ছে এটা। তাহলে বি বিন্দুতে আমরা যদি বেগ এখানে বের করি তাহলে এটা হবে u²2g এইচ ড্যাশ। তো ইউ তো 0, টু জি এখানে এইচ হচ্ছে 1.25। তাহলে এটা হচ্ছে এখানে 25, এটা হচ্ছে ভি বি এর মান। তাহলে এখানে বি বিন্দুতে যে এটার গতিশক্তি এটা হবে 1/2 mv/b²। তাহলে ভি² মানে 25, এম হচ্ছে, তাহলে এটা হাফ আর 2 তো বাদ যাবে, তাহলে এটা আসে 25 জুল। এটা বুঝছো? বুঝছি। তো এখন আমাদের যেখানে জিজ্ঞেস করছে অপেক্ষা ভিন্ন হবে কি, এটা অ্যান্সার হবে এই ভিন্ন হবে, এবং সি বিন্দুতে আমাদের গতিশক্তিটা বেশি হবে। তো এই টাইপের ম্যাথ গুলাতে এই যে আমাদের দূরত্ব বের করা নিয়ে একটু সমস্যা হয় আর কি। তো এখন আরো এই 2-3টে সৃজনশীল করলে আশা করি এগুলো আর সমস্যা হবে না। আচ্ছা ধরো এইটার এই চিত্রটা একটু আঁকাই নিই। এখানে বলছে নিচের চিত্রে একটি দোলক যার সর্বোচ্চ বিস্তার হচ্ছে পিবি। ওকে, এ বি সি ডি
যেখানে পিবি দেওয়া এত, ওবি সমান ওসি সমান ও এ, ওডি সমান 1 মিটার, এ বিন্দুতে বেগ বের করতে বলছে। ওকে, দূর বাঁকা হয়ে যায়। তাহলে এটা একটা বিন্দু, এইখানে একটা বিস্তার দেওয়া, এইখানে একটা বিস্তার দেওয়া, আবার এইখানে একটা বিন্দু দেওয়া। ওকে, আচ্ছা এখন এইখানে এই বিন্দুগুলা ঠিক মতো হয় না। আচ্ছা, এগুলো একটু কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, এটা একটু মুছে দিই।